তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আমাদের আজকের বিষয় সরকারের ৬ মাস সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাকে। আরও আছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল। আপনাকেও স্বাগত। রফিকুল ইসলাম বাবলু, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আলোচনা শুরু আগেই আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে। যেমন বিষয়টা হচ্ছে এরকম যে এই সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো আজকে ৬ মাস। আসার আগে কিন্তু সরকারের তরফ থেকে অনেক প্রতিশ্রুতি ছিল। যারা আজকে সরকারে আছেন, প্রতিশ্রুতি বিরোধী দলের কাছ থেকেও ছিল। আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবে সরকার, চাঁদাবাজি সন্ত্রাস বন্ধ করবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো করবে, বিনিয়োগ ব্যবসার পরিবেশ তৈরি করবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিষয়ে সিদ্ধান্ত নিবে। এই সব বিষয়ে আলোচনা করার কথা। পাশাপাশি এমন কথাও বলা হয়েছে যে নির্বাচিত সরকার আসলেই আর কোনো সংকট থাকবে না। কিন্তু আজকের যে পরিস্থিতি তা কিন্তু দৃশ্যমান নয়। আবার ৬ মাস খুব যে লম্বা সময় তাও না, কিন্তু একটা সরকারের দিক নির্দেশনা বোঝার জন্য কিন্তু ৬ মাস একেবারেই কম সময় না। এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনার আগে আমরা যাচ্ছি একটা প্রতিবেদন দেখে আসি। দেখেছি 2024-এর বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা মতবিনিময় সভায় ৬ মাসের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি উঠে আসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ড সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়। জাতীয় নেতা তিনি আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের দাবি, দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিটি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার। এরই মধ্যে নবম পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা নিশ্চিত করা হয়েছে। দেশ জুড়ে মিড ডে মিল কার্যক্রম পর্যায়ক্রমে দেওয়া শুরু হয়েছে। তৃতীয় ভাষা শিক্ষাকে বিশেষ প্রায়োরিটাইজ করা হচ্ছে এবং বিদেশগামী শিক্ষার্থীদেরকে যারা তৃতীয় ভাষার নলেজ রয়েছে তাদেরকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দিয়ে পাঠানোর সুযোগ করা হয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মতের বিষয়গুলো বাদ দিয়ে জুলাই সনদের বাকি সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার। চলবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও। বিএনপি রিপিটেডলি বলেছে সংসদ ভবনের প্লাজায় যেদিন স্বাক্ষরিত হয়েছে তারিখটা সম্ভবত ১৭ বা ১৮ অক্টোবর তারিখ বলে বিএনপি বলে যে ওই তারিখে স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। ওই একই জায়গায় বিএনপি আছে, সেটার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু করছে। এদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আগের সরকারের সময়ে বিভিন্ন খাত ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণেই পুনর্গঠনে সময় ক্ষেপণ হচ্ছে সরকারের। প্রতিটি জায়গায় এটাকে আমাদেরকে প্রথমে ততটুকু ভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। আর জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় ৪০,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। দ্রুত সংকট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে সরকারের দাবি, সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে। রূপান্তরিত হয়েছে এবং তার সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি। এবার সরাসরি আলোচনা যাচ্ছি। প্রথমেই আমি যাব রাজিকুজ্জামান রতন ভাইয়ের কাছে। আপনার কাছে আমার সিম্পল প্রশ্ন, এই ৬ মাসের সামগ্রিক মূল্যায়ন যদি আপনাকে করতে বলি, তাহলে ৬ মাসের সরকারের সবচেয়ে বড় সাফল্য কি আপনি দেখছেন? ধন্যবাদ। ৬ মাস একটা সাফল্য বিচারের জন্য খুব বড় সময় নয়, শুরুতে আপনি বলেছেন। আবার একটা কাজের গতিমুখ সেটা দেখার জন্য একেবারে কম সময়ও নয়। এই ৬ মাসে সাফল্যের জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে সরকার কন্টিনিউয়াস কমিটমেন্ট করে যাচ্ছেন যে তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবেন। এই জায়গায় তাদের কোনো ব্যত্যয় দেখি নাই। ফলে যদি বলি যে কমিটমেন্টের ক্ষেত্রে সরকার আছেন,
কিন্তু ফ্রম প্রমিস টু প্র্যাকটিক্যাল এই জায়গার মধ্যে কিন্তু একটা বড় গ্যাপ দেখতে পাচ্ছি, যে যেটা আমরা যদি বলি প্ল্যান টু প্র্যাকটিস, সে জায়গায় আমরা খুব বড় কোনো উল্লম্ফন দেখি নাই। যদি সেই আলোচনাটা করতে হয় তাহলে হয়তো এখন করব নাকি একটু পরে করব। আপনি তো সাফল্যের কথা জানতে চেয়েছেন। হ্যাঁ, সাফল্যের ক্ষেত্রে এইটুকু যে সরকার চেয়েছে যে তারা জনগণের কাছে এই আস্থার বার্তাটা পৌঁছে দিতে, যে তারা চেষ্টা করবেন। এবং সরকারের সাফল্যের চাইতেও সরকার প্রধানের সাফল্যটাই একটু চোখে পড়ছে। সরকার প্রধান তিনি খুবই মিতব্যয়ী, মিতভাষী, এবং কখনো কখনো তার এই সংযমটা অন্যদের মধ্যেও তিনি সঞ্চারিত করবার চেষ্টা করেছেন। কম কথা বলছেন, কম খাচ্ছেন এবং কম খাওয়াচ্ছেনও, এটা একটা দিক। আর তারপরে হলো যে মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে কোনো তিনি যে বার অথবা ব্যারিয়ার রাখছেন না, এটা একটু দৃষ্টিগোচর হয়েছে। তৃতীয়ত, একদম ফ্রম টপ লেভেল তারা যে আইনটাকে মানতে চাইছেন সেটা তারা দৃশ্যমান করেছে। কারণ আমাদের দেশে যার ক্ষমতা যত বেশি তার আইন ভাঙার ক্ষমতাও তত বেশি। সেই জায়গায় তিনি আইনটাকে মেনটেন করার একটা চেষ্টা করছেন, এটা একটা নতুন মেসেজ হতে দিচ্ছে। চতুর্থত যে বিষয়টা তিনি করছেন যে তিনি তার সময়কালে তার কাছে জনগণ যদি কোনো কিছু জানতে চায় বা বুঝতে চায়, সেক্ষেত্রে রাস্তায় যাওয়ার পথে যে কোনো মানুষের যে কোনো আহ্বানেও তিনি একটু সাড়া দিচ্ছেন। তো এগুলো আমরা একটু দেখছি, কিন্তু নেগেটিভটা এখন বলবো না। না একইভাবে না, সম্পর্ক প্রশ্ন আমি একইভাবে করে যাব, কারণ এরপরে ওনাকে যাব। আপনি সাফল্যটা বললেন, যে আপনি ব্যর্থতাটা কি দেখছেন? ব্যর্থতাটা হচ্ছে যে মানুষের জীবন ঘনিষ্ঠ ইস্যু যেগুলো, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এখনও কোনো সাফল্যের পরিচয় দিতে পারেনি। সেটা দ্রব্যমূল্যের ক্ষেত্রে যদি বলি, সেটা মুদ্রাস্ফীতির ক্ষেত্রে যদি বলি, এখনও 8.5% উপরে মুদ্রাস্ফীতি আছে। যদিও বলছেন তারা 9.5 থেকে 8.5 এসেছেন, সেইটা একটা বিষয়, কিন্তু মানে 5-এ তো আসেননি। আর মানুষের যদি বলি যে ইনক্রিমেন্টটা 5%, মুদ্রাস্ফীতি তারা 8.5%, তার মানে প্রতি বছরই মানুষ কিন্তু তার আয় হারাচ্ছে। সেইটাই আমরা সাফল্য দেখতে পেলাম না। এখনও সিন্ডিকেট, ব্যবসা সিন্ডিকেট সেটাকে কন্ট্রোল করতে পারেনি বলে ভোজ্য তেলের দাম, এমনকি আমরা যদি বলি ডিমের মতন যেটা নিত্যপণ্য সেগুলোর দাম, সেগুলোর ক্ষেত্রে খুব ভালো কোনো লক্ষণ আমরা দেখি নাই। আর একটা জিনিস দেখি না যে আইন শৃঙ্খলার উন্নতি করবে আমি বলে আইন শৃঙ্খলার বিষয়টা আমরা একটু পরে আসবো। তো আপনার কাছ থেকে আমি এখন চলে যাচ্ছি আবার শেখ রফিকুল ইসলাম বাবলু ভাইয়ের কাছে। আপনার কাছে প্রশ্ন, উনি একটা কথা বলছেন, ফ্রম কমিটমেন্ট টু রিয়েলিটি, এটা খুব ডিফিকাল্ট। কমিটমেন্ট টু রিয়েলিটি যেটা রাজেকুজ্জামান রতন ভাই বলছে, আপনার চোখে সরকারের সবচেয়ে বড় সাফল্য কোনটি, একইভাবে ব্যর্থতা কোনটি, দুইটাই বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডিফার করব এখানে, যে কমিটমেন্টের জায়গায় সাফল্য যে কথাটা রাজেকুজ্জামান রতন বলেছেন, সেই জায়গায় আমি বলবো 6 মাসে আসলে সাফল্য এবং ব্যর্থতা এটা মূল্যায়ন করা খুবই কঠিন কাজ। তারপরেও আপনি যেটা বলেছেন যে দিক নির্দেশনামূলক এই জিনিসটা যে কোন দিকে যাচ্ছে এটা বোঝা যায়। তো আমি দেখতেছি এই সরকার ক্ষমতায় আসার পর আপনার 7ই ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত 6 মাস হয়ে যাবে, 27 তারিখ বা 26 তারিখে 6 মাস পুরোপুরি হয়ে যাবে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন, যেমন উনি নিজেই বলেছেন যে প্রাইম মিনিস্টার জনগণের দোরগোড়ায় পৌঁছতে পারতেছে, যাচ্ছে, চেষ্টা করছে। এবং দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ে আমি পরে কথা বলতেছি। যে সরকারের সাফল্য যে জিনিসগুলো চোখে পড়ার মতো, যেটা আমি মনে করি যে সরকার চেষ্টা করছে তার কমিটমেন্ট, নির্বাচনী যে ওয়াদাগুলো পূরণ করার জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছেন। সেটা শিক্ষাক্ষেত্রে, যেমন এই যে সাধারণ নাগরিকদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বিভিন্ন কার্ড জনগণের মাঝে বিতরণ করা হয়েছে। তারপরে যে 15 টাকা কেজির একটা ব্যবস্থা করেছে, যেটা আগের সরকারের সময় 10 টাকা ছিল, এটা 15 টাকা করে সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া হচ্ছে। আমি ঢালাওভাবে, একটা নির্বাচিত সরকার নতুন এসছে, 6 মাস হয়েছে, আমি ওইভাবে বলবো না যে তার সাফল্য নাই, এটা বলবো। 6 মাসে সে কিছু সাফল্য তার মধ্যে এসছে। যেমন উনি যে বাংলাদেশে আসলেন, এসে উনি যে ঘোষণাটা দিলেন, ওই ঘোষণার সময় আমি ছিলাম, উনি বলল আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানগুলোর মধ্যে আমি দেখতেছি যে এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শ্রমিক কার্ড, এই কার্ড সেই কার্ড দিয়ে মানুষের মাঝে কিছুটা সাড়া পড়েছে।
এই দিক দিয়ে সরকারের সাফল্য নাই বললে এটা ভুল হবে, আমি মনে করি সেটা। আপনি আপনারটা বিচার বিশ্লেষণ করবেন, আমি আমারটা করতেছি, এবং আমি তো আর বিএনপি করি না বা তাদের দল, আমি আলাদা একটা দল করি। কিন্তু আমি যেটা চোখে পড়ার মতো সেটা আমি ভালোটা ভালো বলবো, খারাপটা খারাপ বলবো, এটাই আমার কাজ। Good. তাহলে আপনি কিছু সাফল্য বা ব্যর্থতা সফলতা দুইটাই আপনি বলছেন। জি জি, এবং ব্যর্থতা আছে, আছে, সাফল্যতাও আছে, আমরা সাফল্য একটু- আছে, আজকে অনেকগুলো প্রশ্ন, সফলতা। এখন আমরা ভিন্ন প্রশ্নে যাচ্ছি। আবার যাচ্ছি আমি রাজিকুজ্জামান রতনের কাছে, আবার আপনার কাছে ফিরে আসবো। জি। আচ্ছা রাজিকুজ্জামান রতন, আপনি বলতেছিলেন আইন শৃঙ্খলা বিষয়, আপনার কাছে একটা সরাসরি প্রশ্ন দ্বিতীয় বলতে পারেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা কমিটমেন্ট ছিল সরকারের, আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি কি সত্যি ভালো হয়েছে? মানে সরকারের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল কিন্তু আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সেখানে সরকার কতটা সাফল্য অর্জন করছেন বলে আপনি মনে করেন? এখানে দুটো জিনিস আছে, একটা কমিটমেন্ট টু কন্টিনিউইটি। এই জায়গায় যদি দেখি তাহলে তিনি কন্টিনিউয়াসলি বলছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে আমরা যে মব ভায়োলেন্সের যে জিনিসটা দেখেছিলাম সেটা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সেটার হাত থেকে মনে হয় এখনও আমরা ঠিক মুক্তি পাইনি। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে যদি এটা বুঝি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা নির্যাতন করছেন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতখানি দর্শকের ভূমিকা পালন করছেন, এটা যদি দেখি, যখন একটা এক ধরনের মবের মতন সৃষ্টি করা হচ্ছে, একটা সময় মবের পিছনে পলিটিক্যাল মোটিভেশন ছিল, এখন কিন্তু পার্সোনাল সেটা নেই। বিটারনেসটাও ডেভেলপ করেছে। কীরকম, কেউ যদি মনে করে কাউকে আক্রমণ করা দরকার, 10-12 জন গিয়ে তাকে কিন্তু আক্রমণ করে বসছেন। সেটার পিছনে কতটুকু পলিটিক্যাল আইডিয়া কাজ করে নাকি কতটুকু পার্সোনাল বেনিফিট অথবা পার্সোনাল গ্রিভেন্স কাজ করে, সেটা দেখার দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো কখনো মনে হচ্ছেন যে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, কখনো কখনো হয়তো একটা আম্পায়ারের ভূমিকা পালন করছেন, যে বেশি করো না। এই যে জায়গাটা, এইটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতার জায়গা তৈরি করছে। তাহলে এটা কেমন দেশ হচ্ছে যে আমরা এত বড় একটা অভ্যুত্থান করলাম, আমরা একটা অন্যায় শাসনের বিরুদ্ধে লড়াই করলাম, একটা অগণতান্ত্রিক ব্যবস্থাটাকে পাল্টানোর জন্য চেষ্টা করলাম, একটা স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করার চেষ্টা করলাম, আর একটা হলো যে কোনো কাজ আমি যা করব, যে আই অ্যাম দ্য স্টেট, এরকম অ্যাটিটিউড থেকে যে একটা দেশ পরিচালনা হতো, সেখান থেকে যে না আমরাই হচ্ছি রাষ্ট্র, আমি নয় আমরা, সেই জায়গায় আমরা কিন্তু খুব ভালো দৃষ্টান্ত এখনো দেখতে পাচ্ছি না। এখন এই জন্য মনে হচ্ছে প্রধানমন্ত্রী কি একটু নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন? তিনি যে কথাগুলো বলছেন, তিনি তার পুরো টিমকে কি সেইভাবে পরিচালিত করতে পারছেন? তার দলকে কি সে জায়গায় করতে পারছেন? একদিকে দলের পক্ষ থেকে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, চাঁদাবাজির ক্ষেত্রে, কিন্তু কমছে না তো। কেন কমছে না? তার মানে কি কখনো কখনো এইটাই প্রশ্রয় দিচ্ছেন যে আগে যদি ওরা করে থাকতে পারে তাহলে এখন আমরা করব না কেন? তাহলে ওরা এবং আমরা যদি একই সমতলে দাঁড়িয়ে যায়, তাহলে তো একটা সময় এই প্রশ্নটা আসবে, তাহলে পাল্টে আমার কী লাভ হলো? তো এই জায়গাটায় আমরা মনে করি একটা বড় ব্যর্থতা, মরাল একটা জায়গায় কিন্তু প্রশ্নের মধ্যে পড়ে গেল, যে অভ্যুত্থানের একটা যে মরাল মানে আপলিফমেন্ট হয়েছিল, যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলাম, মানে দুর্নীতির বিরুদ্ধে লড়েছিলাম, মানে যতটা লড়েছি ঠিক ততটা মনে হচ্ছে না, এরকম আর কি যতটা বিষয়টা। লড়েছি ততটা গড়েছি, এরকম বলতে পারবো বলতে না। পারবো না। আমি আবার আপনার কাছে আসছি, আপনি শেখ রফিকুল ইসলাম বাবলু ভাইয়ের কাছে আবারও। এই যে কথাটা উনি বললো, তার রেশ ধরে যদি বলি, 1 নম্বর আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়নটা কিভাবে করবেন, আগের চেয়ে ভালো কিনা, পাশাপাশি এই অভিযোগগুলো কিন্তু চলমান, হত্যা, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি নিয়ে এখনো অভিযোগ আছে, এগুলা কি সরকারের ব্যর্থতা? আমি একটা কথা বলি এখানে, আমি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করতেছি না, কিন্তু একটি জায়গায় আমি নক করব, সেটা হলো এই যে মব কালচারের দেশ, গত এই যে ডক্টর ইউনূস সাহেবের সময় যেভাবে মব কালচার হয়েছে, আপনি জানেন, এটা সবাই জানে। এই জায়গার থেকে এটাকে কিছুটা উন্নতি হয়েছে, মব কালচার বন্ধ হয়ে গেছে। এখন মব কালচার খুব কম, নাই বললেই চলে। এইটা একটা এই সরকারের, বর্তমান সরকারের একটা আইন শৃঙ্খলার বিষয়ে উন্নতি, কিন্তু চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই। আপনার এই যে আদার্স যে ক্রাইমগুলো, এই ক্রাইম যেভাবে বন্ধ, একটা নির্বাচিত সরকার, মানুষ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, নতুন বাংলাদেশ কায়েম করবে, সেই আশা-আকাঙ্ক্ষা থেকে কিন্তু ওইভাবে দৃশ্যমান কোনো আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে এটা বলা যাবে না। তবে মব কালচার থেকে বেরিয়ে আসছে দেশ, আমি মনে করি এটা সরকারের একটা সাফল্য। আমি যার সাফল্য যেটা আছে সেটাকে আমি স্বীকৃতি দিতে চাই। একইভাবে আমি আবার
আমরা হ্যাঁ, ছোট ছোট প্রশ্ন বলছি এই কারণে। হ্যাঁ, right, আমি right. আবার রতন সাহেবের কাছে আসব, যে চাঁদাবাজির বিষয়টা বলছেন উনি, যে চাঁদাবাজিটা খুব একটা কমে নাই বলছে। হ্যাঁ হ্যাঁ না, ঠিক আছে, উনিও চাঁদাবাজি কমেছে কি কমেনি এটা মূল্যায়ন আপনি করবেন। একইভাবে মানে চাঁদাবাজির বিষয়টা কি শুধু কি আপনার দলীয় পরিচয় বদলেছে? চাঁদাবাজি সবসময় খেয়াল রাখি আমরা, অতীতেও দেখেছি চাঁদাবাজির সঙ্গে ক্ষমতার একটা খুবই দারুণ সম্পর্ক আছে। ক্ষমতাহীনরা চাঁদাবাজি করতে পারে না, আচ্ছা, সবসময় ক্ষমতাসীনরাই চাঁদাবাজি করে, ফলে ক্ষমতার সঙ্গে সম্পৃক্তরাই। এবং আমাদের দেশে শার্ট পাল্টে ফেলাটা আমাদের খুব সহজ। শার্ট বলতে আমি বলছি যে প্যাকেট পাল্টে ফেলাটা, যে 2 দিন আগে যারা যে কথা বলেছেন এখন ঠিক 180 দিন, আমরা 180 দিনে আলোচনা করার সময় 180 ডিগ্রি ঘুরে যেতে দেখছি অনেককে। 2 দিন আগে যিনি যে কথা বলেছেন এখন তিনি ঠিক তার অপোজিট কথাটাই বলছেন। এবং এক্ষেত্রে যে কোনো আন্দোলনকে কখনো কখনো সুবিধায় পর্যবসিত করার একটা প্রবণতা থাকে। আন্দোলন তো করে মানুষ নৈতিক কারণে, তাহলে আন্দোলনের পরে সেই আন্দোলন থেকে সুবিধা নেওয়ার মানসিকতা কেন তৈরি হলো? এই সুবিধা নেওয়ার আমরা লড়াই করেছি, ফলে আমরা এখন এটা পাবো। তার মানে কি দাঁড়ালো? যে আগের ওরা কেড়ে নিয়েছে, এবার আমরা এটা কেড়ে নিলাম। এমনকি আমরা সেই সামন্ত যুগের মতো পড়ে গেলাম, যে এক রাজার জায়গা আর এক রাজা যখন দখল করলেন, বাকি প্রজারা সব তার অধীন হয়ে গেল। এইরকম জায়গা হবে। এখন এর একটা অভ্যন্তরে একটা বড় কারণ আছে। এই যে বিরাট বেকারত্বের এই দেশ, চাঁদাবাজি কিন্তু এক ধরনের কর্মসংস্থান তৈরি করেছে আমাদের এখানে। মাঝে মাঝে মনে হয় যে হকারদের কাছ থেকে চাঁদা, যানবাহনের কাছ থেকে চাঁদা, টেম্পো থেকে চাঁদা, মানে এগুলো কিছু মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত হয়েছে। আমাদের একবার একটা সাধারণ বাসদের পক্ষ থেকে আমরা একটা সাধারণ অবজারভেশন করেছিলাম যে ঢাকা শহরে চাঁদাবাজি, ছিনতাই, পকেটমার এই সমস্ত কাজের সঙ্গে প্রায় 5 লক্ষ মানুষ যুক্ত আছে। এটার একটা পলিটিক্যাল ইকোনমি এটা তৈরি হয়েছে। এরা এরকম করেই বেঁচে থাকে। এবং এইটা যে একটা রাষ্ট্রের দায়িত্ব কি আর একটা সরকারের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এমনভাবে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা, সরকার হচ্ছে সেটা দেখভাল করা। এই জায়গায় রাষ্ট্রের পলিসিটাও আমরা খুব বেশি দৃশ্যমান দেখছি না, আর সরকারের ভূমিকাটাও খুব আমরা দেখছি না। রাজেকুজ্জামান ভাই একটা সুন্দর কথা বলছে, যে চাঁদাবাজির বিষয়টি এরকম, এটা একটা রাজনৈতিক কালচার হয়েছে, মানে যে যখন আসবে সে করবে, ডিপ্রাইভ বলে যারা ক্ষমতায় থাকবে না পারবে না। এই বিষয়ে আমি আরও শুনবো। আর রফিকুল ইসলাম বাবলু ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমরা বিরতিতে, প্রশ্নটা হলো এরকম, এই যে চাঁদাবাজির সাথে রিলেটেড, চাঁদাবাজির সঙ্গে কিন্তু রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের নাম আসতেছে। সরকার কি রাজনৈতিক পরিচয় না দেখে ব্যবস্থা নিতে পারছে? এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। আমরা তার আগে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, যাচ্ছে একটা বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে, চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। শেখ রফিকুল ইসলাম বাবলু, বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেছিলাম আমি, সেটা হচ্ছে চাঁদাবাজির সঙ্গে রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের নাম আসছে। সরকার কি রাজনৈতিক পরিচয় না দেখে ব্যবস্থা নিতে পারছে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমি প্রথমেই বলতে চাচ্ছি, এই যে চাঁদাবাজি, এই চাঁদাবাজির ধরনটা পাল্টে গেছে এখন। হ্যাঁ আছে, জোর করে টাকা নিচ্ছে দিচ্ছে, এটা আছে। এখন নতুন করে চাঁদাবাজির ধরন যে পাল্টেছে, সেটার আমি একটা বর্ণনা দিতে চাচ্ছি আপনার এখানে। অমুক নেতা টেলিফোন করলেন যে আমাকে এত টাকা লোন দেন, আর নেতা টেলিফোন করছে, একটা বৃহৎ সংগঠিত দল, তার নেতা টেলিফোন করছে, তো টাকা লোন চাইছে, ভয়ে কাঁপতে কাঁপতে যে টাকাটা দিয়ে আসছে, কিন্তু এই টাকার পরিশোধ হচ্ছে না। এটা কিন্তু চাঁদাবাজি, কমপ্লিটলি চাঁদাবাজি। তো এই যে বললাম যে ধরন পাল্টে গেছে, এখন সরকার এই ব্যবস্থাটা নিতে চেষ্টা করতেছে। প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করতেছে, তার মন্ত্রীরা ঘোষণা করতেছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, সেটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। চেষ্টা করছে গভর্নমেন্ট, চেষ্টা করতেছে এটাকে বন্ধ করার জন্য। তো আপনি বলছেন যে চেষ্টা করছে কিন্তু বন্ধ হচ্ছে না, মানে তাহলে আলটিমেট রেজাল্টটা কি? আমি চেষ্টা করছি, বন্ধ হচ্ছে না, তো এই চেষ্টা চলমান থাকুক, চাঁদাবাজিও চলমান থাকুক, বিষয়টা কি এরকম?
না, সেটা বিষয়টা এরকম না। সরকার ঠিকই তার অন্তর থেকে সে ভালোভাবে চেষ্টা করতেছে যে এটা বন্ধ হোক। সরকার নিজেও চাচ্ছে চাঁদাবাজিটা বন্ধ হোক, কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না। এটা যদি বন্ধ না হয়, এটা কি সরকারের সফলতা দেখবেন না ব্যর্থতা দেখবেন? এটা ব্যর্থতা হবে, এটা আলটিমেটলি ব্যর্থতা হবে। আচ্ছা, কাজে এই 6 মাসেই আপনার এটাকে সফলতায় আনা যাবে না, ব্যর্থতাটাই এটা বলতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসবো আপনার কাছে। এখন আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমি আসছি রাজিকুজ্জামান রতন ভাইয়ের কাছে। সম্প্রতি মানবাধিকার পর্যবেক্ষণগুলোতে থেকে রিপোর্ট পাওয়া গেছে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা। HRSS এর হিসাব অনুযায়ী 2026 সালের প্রথম 6 মাসে 404 জন নারী ও মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সরকার বলছে আইন কঠোর, তাহলে ধর্ষণ বন্ধ হচ্ছে না কেন? আইনের কঠোরতা দিয়ে ধর্ষণ বন্ধ করা যায় না। ধর্ষণ বন্ধ করতে গেলে দুটো জিনিস লাগে। একটা হলো যে ধর্ষণের যে মনস্তত্ত্ব, যে সংস্কৃতি, তার বিরুদ্ধে পাল্টা একটা সংস্কৃতি তৈরি করা। এখন ধরুন কিছু কিছু জায়গা আছে যেখানে ধর্ষণ কিংবা যদি অ্যাবিউজ হয়, একটু ইংরেজিতে বললাম অ্যাবিউজ কথাটা, কারণ বাংলায় বলতে একটু লজ্জাও লাগছে, সে জায়গা নিয়ে কোনো কথা বলা যাবে না, তো সেটা নিয়ে একটা মব হয়ে যেতে পারে। কিন্তু আমার প্রতিদিন পত্রপত্রিকায় দেখছি সে বিষয়গুলো, সেগুলো নিয়ে কোনো প্রতিবাদ কি আছে, প্রতিরোধ কি আছে, সরকারের কোনো ভূমিকা আছে? সেই প্রতিষ্ঠানগুলোতে কি সরকার যেতে পারবে? এক। 2 নম্বর হচ্ছে, আমরা যদি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কোনো একটা ঘটনা ঘটলে তার একটা প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখছি, প্রতিবাদের মধ্যেই কিন্তু মানুষ বেঁচে থাকে। প্রতিবাদ একটা প্রতিরোধের সংস্কৃতি তৈরি করে। আর একটা জিনিস, এ আপনি যাবৎকাল একটা যত কথা বলছেন কিন্তু যে মব হতে পারে এই ধরনের ঘটনার প্রতিরোধ করতে গেলে, তার মানে মব দৃশ্যমান নয়, কিন্তু মব মজুদ আছে। এটা যে কোনো সময় যে কোনো সময় দৃশ্যমান হতে মাথা পারে। ছাড়তে উঠতে হতে পারে, পারে। নট অনলি। তো ফলে আমরা যেটা বলতে চাই যে নারীরা হাজারে হাজারে কাতারে কাতারে নেমে এলো একটা স্বৈর শাসনের বিরুদ্ধে, এমন কি পরিস্থিতি তৈরি হলো সেই নারীরা সব এখন মুখ লুকাতে ব্যস্ত হয়ে গেল? তাহলে দেখতে হবে যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে কিন্তু লক্ষ নারী রাস্তায় নেমেছিল। অভ্যুত্থানের পরে সেই গণতান্ত্রিক পরিবেশটা রক্ষা করা হয়নি। আক্রমণটা বেশি এসেছে মনে হয় নারীদের উপরেই, আক্রমণটা বেশি এসেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে, আক্রমণটা বেশি এসেছে কোনো কোনো ক্ষেত্রে একটু গণতান্ত্রিক মূল্যবোধের উপরেও। তাহলে এটাকে প্রথমে রিস্টোর করা দরকার। দ্বিতীয় যে জিনিসটা করা দরকার, যে বিচারের যে দীর্ঘসূত্রিতা, এটা কিন্তু অনেকটা বিচারহীনতাকেই প্রশ্রয় দেয়। এ পর্যন্ত একটা জরিপে আমরা দেখেছিলাম যে 100টা ধর্ষণ মামলার মধ্যে 97টার কোনো বিচারই হয়নি। যে 3টার বিচার হয়েছে সেগুলোর তেমন কোনো পানিশমেন্ট হয়নি। এবং আমরা কখনো কখনো নারীদেরকে লাঞ্ছিত করার পর তাদেরকে থানা থেকে ফুলের মালা দিয়ে মানে ছাড়িয়ে নিয়ে আসতে দেখেছি। এগুলো একটা মনন জগৎ তৈরি করেছে যে এই বেদনাটা নারীদের একান্তই একার। যে পরিবারে এই ঘটনা ঘটে সেই পরিবার না পারতে হয়তো কখনো কখনো তার প্রকাশ্যে আসার পরে সে আরও মানে বিপদাপন্ন হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে তো এরকমও দেখছি যে পাল্টা আক্রমণের মুখোমুখি পড়ে যাচ্ছে। কেন অভিযোগ করেছে? বাবাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তার কন্যাকে তার সামনে যদি অপমান করা হয়, বাবা যদি প্রতিবাদ করতে যায়। আর একটা ছোট ঘটনা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, এটা দেখার মতো। ঘরের মধ্যে হত্যাকাণ্ড ঘটছে, বৃদ্ধ বাবা মা মেরে চলে যাচ্ছে কেউ। তার মানে শুধুমাত্র নারী নির্যাতন, নারীর লাঞ্ছনা এটা দেখছি তা না, ঘরের অভ্যন্তরেও নিরাপদে বসবাস করার জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। এগুলো সব মিলিয়ে যে বিষয়টা দেখা দরকার, আইন শৃঙ্খলা কিন্তু এটা একটা মেন্টাল ক্যাটাগরি তৈরি করে। একটা ঘটনা ঘটে কিন্তু 1000 মানুষ ভয় পায়, একটা ঘটনা ঘটে অসংখ্য মানুষ মানে আতঙ্কিত হয়ে নিজেকে গুটিয়ে নেয়। ফলে রাষ্ট্রের এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকাটা পালন করা উচিত ছিল যে রাষ্ট্র তোমার পাশে আছে, সরকার তোমার পাশে আছে। অন্যায়কারীদেরকে এই মেসেজটা দেওয়া দরকার যে তুমি কিন্তু এই অন্যায় করে পাবে না। এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান আমরা অগ্রগতি দেখি নাই। এই ধরনের অন্যায়কারী, আমি আপনার কাছে আসবো, আমি আসছি রফিকুল ইসলাম বাবলু ভাইয়ের কাছে। আপনি আমাকে বলেন তো, যে কথাগুলি উনি বললো তার পরিপ্রেক্ষিতে আপনার ভয়ের কালচার যে একটা আমাদের ভিতরে কাজ করে, 1, 2 মব মজুদ আছে বলতে যে কোনো সময় এটা দৃশ্যমান হতে পারে। তাহলে নারী ও শিশুর নিরাপত্তায় সরকারের কোন জায়গায় সবচেয়ে বেশি এবং খুব দ্রুত কাজ করা দরকার? ধন্যবাদ আপনাকে। এই যে নারীর নিরাপত্তার কথা উনি অনেকগুলোই বলেছেন, এগুলোর সঙ্গে আমি একমত। কারণ
আপনি দেখেন ঘরে গেছে গিয়ে তার মেয়েকে লাঞ্ছিত করতেছে বা তার সঙ্গে তার সম্ভ্রমহানি করতেছে, বাবা প্রতিবাদ করতেছে, বাবাকে মারতেছে, যখন সন্তান এসে তার পাশে দাঁড়াচ্ছে সন্তানকেও পিটাচ্ছে। এই যে জিনিসটা, এই যে আপনি বললেন যে মব মজুদ আছে যে কোনো সময়, যে উনি বলেছে প্রতিবাদ থেকে প্রতিরোধ, এটা অত্যন্ত বাস্তব। এই যে আমরা যে 24-এর এই যে 2000 লোকের আত্মদানের মধ্য দিয়ে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আসলাম, এটা যদি চলতে থাকে, এটা যদি বন্ধ না হয়, এই বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশ কিভাবে কায়েম করব, কিভাবে প্রতিষ্ঠিত হবে? নারীর নিরাপত্তা নেই, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, আমার নিরাপত্তা নেই। এই নিরাপত্তার অভাবহীনতা আমাদেরকে, সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তা আপনার এই প্রশ্নের থেকে যদি আমি একটা প্রশ্ন করি, সেটা হইলেই যে বাবাকে টর্চার করছে, ছেলে প্রতিরোধ করতে আসলে সেও নির্যাতিত হচ্ছে, নারী শিশুর নিরাপত্তা নাই, মব কালচার মজুদ আছে, এই যদি হয় এবং আইন শৃঙ্খলা যদি প্র্যাকটিক্যালি কিছু করতে না পারে, দৃশ্যমান কিছু করতে না পারে, তাহলে তো সময়ের ব্যবধানে এই মব কালচার আবার ব্যাপকভাবে ফেরত আসার সম্ভাবনা আছে। আসতেও পারে, যদি সরকার ব্যর্থ হয় মব কালচার আবার ফিরে আসতে পারে। যদি সরকার এটা দমন করতে ব্যর্থ হন, মব কালচার ফিরে আসতে বাধ্য হবে। মানুষ তখন প্রতিরোধের ডাক দিবে, তাই 10-15 জন গিয়ে এটা প্রতিরোধ করার চেষ্টা করবে। তখন তো আইনের শাসন থাকবে না, আইনের শাসন তখন থাকবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, মব কালচার আবার শুরু হয়ে যাবে তখন। তাহলে এই যে আমরা 2000 লোকের আত্মদান, 4000 লোক চক্ষু দিল, আমার মতো 28,000 লোক আহত হলো, গুলি খেলো, রাস্তায় পড়ে থাকলো, আমরা কি নিয়ে আসছিলাম যে আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করব, কিন্তু সেই নতুন বাংলাদেশ আমাদের আর তখন হবে না। আপনার কাছে ফিরবো আবার, আমি এবার আসছি আবার রাজিকুজ্জামান রতন ভাইয়ের কাছে। আপনার কাছে যেটা আমি জানতে চাই যে আমরা কিন্তু এই সরকার ক্ষমতায় আসার আগে হয়তো সরকার বলবে যে আমরা শুধু তাকে নিয়েই কথা বলছি, আপনি আলোচনা যখন করবেন সরকারকে নিয়েই করতে হবে, বিকজ কি ম্যান তো সে, রোলটা তার কাছে, সংসদের 2/3 মেজরিটি তার, সমস্ত কিছু করার ইখতিয়ার তার, সেই জন্য বলছি। আচ্ছা, আপনি আমাকে বলেন, কর্মসংস্থান নিয়ে কিন্তু কথা হয়েছিল যে কত লোকরে কর্মসংস্থান নেন, আমরা কি এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো কর্মসংস্থানের কোনো সূত্র পেয়েছি যে এই জায়গায় কিছু কর্মসংস্থান সরকার তৈরি করেছে কিংবা খুঁজে বের করেছে যেখানে প্রোভাইড করা দরকার? এবং অর্থনীতি ভালো হওয়ার ক্ষেত্রে কর্মসংস্থান তো একটা সহায়ক শক্তি, আপনি কি বলেন? কর্মসংস্থান সৃষ্টি হওয়াটা কঠিন, কিন্তু কর্মসংস্থান হারাচ্ছে প্রচুর। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করেছে। যে আগের সরকারের সময় যারা কর্তৃত্ববান ছিলেন তারা অনেকে দেশ থেকে পালিয়ে গেছেন টাকা পয়সা নিয়ে, তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ। অনেকে জেলে আছেন, তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ। এবং ফ্যাক্টরি বন্ধ মানে এখানে ক্রমবর্ধমান বেকারত্ব, যারা কর্মরত ছিলেন তারাই কর্মহীন হয়ে পড়ছেন। নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে বিনিয়োগটা দরকার, সেটা সরকারি বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগ, দুই ক্ষেত্রে দৃশ্যমান কোনো সাফল্য নাই। আবার আমাদের এখানে অনেক বড় বড় জায়গা অ্যাকোয়ার করে নিয়ে এক ধরনের স্পেশাল ইকোনমিক জোন করে একটা দারুণ উন্নয়নের গল্প আমাদেরকে শোনানো হয়েছিল। সেই জায়গাগুলোতেও কোনো শিল্প কলকারখানা স্থাপনের জায়গা নেই। এর মধ্যে ভয়াবহ বিপদ হিসেবে এসেছে শিল্প কলকারখানার জন্য তো জ্বালানিটা খুব গুরুত্বপূর্ণ। খুবই সেই জ্বালানির যদি ক্রাইসিস থাকে, শিল্পটা হবে কিভাবে? আর শিল্প না হলে সেখানে কর্মসংস্থান হবে কীভাবে? যে কারণে দেখুন শহর যে ছেয়ে গেছে রিকশায়, এর বড় একটা কারণ হচ্ছে কাজ নেই বলেই তো রিকশার হ্যান্ডেল দিয়ে হাত দিয়েছে সে। তাহলে এখন আমরা যদি রিকশা উচ্ছেদ করে দিই, এই মানুষগুলো কই যাবে? শহরে বেকার থাকলে হকার বাড়বে, কর্মসংস্থানের অন্য কোনো উপায় না থাকলে তারা তখন রিকশা চালাবে, কারণ এটার জন্য অত বেশি দক্ষতা লাগে না। 3 নম্বর, যদি মানুষের উচ্ছেদ হয়ে আসা গ্রাম থেকে শহর, প্রতিদিন ঢাকা শহরে 2000 করে মানুষ আসে গড়ে, বছরে 6 লাখের উপরে নতুন মানুষ ঢাকায় আসে। কোথায় থাকে তারা? কি কাজ করবে তারা? কাজ নাই বলে দেখুন এখনও এই ফুটপাতে, এই যে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আপনি জাস্ট বেশি দূর যেতে হবে না, কাকরাইল মসজিদের অপোজিটে দেখবেন রাত্রেবেলা লাইন ধরে শুয়ে থাকে এখানে, একদিকে মশা, উপর থেকে বৃষ্টির পানি পড়ছে, তার মধ্যে একটা পলিথিন দিয়ে শুয়ে আছে। এই মানুষের যাওয়ার কোনো জায়গা নাই। তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তাহলে একটা রাষ্ট্র কি করবে? রাষ্ট্র তার ম্যাজিক দেখাবে না যে কালকেই কর্মসংস্থান করবে, কিন্তু রাষ্ট্র যেটা করা দরকার ছিল
যে সমস্ত মালিকরা তারা টাকা আত্মসাৎ করেছে এবং সেই টাকাটাকে পাচার করে দিয়ে কারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে, তাদের সম্পত্তি কনফিসকেটেড করে কারখানাটাকে চালু রাখা, কারখানা বন্ধ করা নয়। আজকেও দেখেন বরিশালে একটা ঘেরাও করেছে অলিম্পিক সিমেন্টের, এরা 2 মাস ধরে কারখানা বন্ধ করে দিয়েছে, শ্রমিকদের কিন্তু ছাঁটাইও করছে না, বকেয়া বেতনও দিচ্ছে না। এই শ্রমিকরা কোথায় যাবে? বরিশালে আমাদের দলের নেতৃত্বে এই আজকেও ঘেরাও করেছে, আমরা কই যাব, কি করব আমরা? এইরকম ঘটনা অনেক ঘটছে। 1 2 নম্বর হচ্ছে আমাদের কর্মসংস্থান একটা বড় বিষয় ছিল দেশের বাইরে প্রবাসী কর্মসংস্থান। আমাদের 22 লক্ষ কাজের জগতে নতুন যে ছেলেমেয়েরা আসে, 12 লক্ষর মতো চলে যায় দেশের বাইরে। যারা যাচ্ছে তাদের মধ্যে কত ঘটনা দেখুন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধের কারণে সেখানে কর্মসংস্থানের একটা ঝুঁকি তৈরি হয়েছে। আর ইউরোপে যাওয়ার নামে কালকে একটা পত্রিকা দেখলাম 42 জন মানুষ, আমাদের যুবক তরুণ, তারা ভূমধ্য সাগরে তারা একটা নৌকার মধ্যে ভাসছে। 42 জনের মধ্যে 38 জন বাংলাদেশি, 4 জন হচ্ছে সুদানি। তারপরে এই যে আমাদের ছেলেমেয়েরা তারা যাচ্ছে কি 10 লাখ 12 লাখ 13 লাখ 15 লাখ টাকা খরচ করে অনিশ্চিত জীবনের দিকে চলে যাচ্ছে। কেন? একটা জিজ্ঞেস করেছিলাম, বাবা 15 লাখ টাকা দিয়ে দেশে কিছু করতে পারো না কেন? বলে দেশে কিছু করা যে কত বিপজ্জনক, কত ধরনের যে ঝামেলার মধ্যে পড়তে হয়। তারা মনে করে যে দেশে কোনো একটা কাজ করা মানে বহু ধরনের বিপদকে টেনে আনা, তার চাইতে বরঞ্চ দেশের বাইরে গিয়ে যদি 2 পয়সা পাঠাতে পারি। এই যে মেন্টালিটিটা তৈরি হলো, তো দেশের মধ্যে যদি একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার না থাকে, ইনভেস্টমেন্টের অ্যাটমসফিয়ার, এমপ্লয়মেন্টের অ্যাটমসফিয়ার না থাকে, তাহলে এই যুবশক্তি কি করবে আমাদের? রাজিকুজ্জামান রতন ভাই এবং শেখ রফিকুল ইসলাম বাবলু ভাই দুজনেই আলোচনার রেশটা ধরে রাখুন। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আবার শুনব। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবার ফিরে যাচ্ছি আলোচনায়। সরাসরি আসছি আমি শেখ রফিকুল ইসলাম বাবলু ভাইয়ের কাছে। এবার আমরা যে জায়গাটায় যাব সেটা হলো সংসদ নিয়ে। আপনি আমাকে বলেন যে নির্বাচনের আগে আমরা সংসদ কেমন হবে, সংসদে কী সব বিষয়ে আলোচনা হবে, এই সমস্ত কথা আমরা বলে আসছি। আপনি একজন ভালো রাজনৈতিক কর্মী, অভিজ্ঞ রাজনৈতিক কর্মী। আপনি বলেন সংসদটা কি কার্যকরভাবে কাজ করছে? ধন্যবাদ আপনাকে। সংসদ, বর্তমান সংসদ যেভাবে গত 6 মাসে বোধহয় 2টা অধিবেশন হয়েছে, আরেকটা অধিবেশন বোধহয় খুব তাড়াতাড়ি শুরু হবে। এই 2 মাসে সংসদ তারা চেষ্টা করেছে, প্রথম দিক দিয়ে আমার কাছে ভালোই মনে হয়েছিল। বিরোধী দলে জামাত আছে, তারা প্রশ্ন করতেছে, সরকার উত্তর দিচ্ছে, মনে হচ্ছিল যে সংসদ একটা কার্যকর সংসদে রূপান্তর হবে। কিন্তু এখন যে অবস্থায় পৌঁছে গেছে, এখনই মন্তব্য করার এই মাত্র 2টা অধিবেশন হয়েছে, সামনের অধিবেশন দেখে বা আরও কিছু সময় লাগবে। এই সংসদ কার্যকর ভূমিকা দেশের জন্য যারা আইন প্রণয়ন করবে, তারা ঠিক মতো দেশকে তার ঠিক জায়গায় নিয়ে যেতে পারবে কিনা, মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে পারবে কিনা, সেটা আমরা তখনই মন্তব্য করতে পারবো। এত তাড়াতাড়ি সংসদ কার্যকর অকার্য সংসদ এটা বলা যাবে না এত তাড়াতাড়ি। আচ্ছা, রাজিকুজ্জামান রতন সাহেবের কাছে আমি আসছি। সংসদ নিয়ে কার্যকর কি না এত সহজে এত দ্রুত বলা যাচ্ছে না রফিকুল ইসলাম বাবলু ভাইয়ের ভাষায়। আপনাকে যদি আমি প্রশ্ন করি, বিরোধী দলের বক্তব্য সংসদে কি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে? 1 নম্বর। 2 নম্বর, আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ কি শুধু সরকারের সিদ্ধান্ত অনুমোদন করছে? দুটো জিনিস খুব বিবেচনা রাখতে হবে। সংসদের কম্পোজিশনটা যদি দেখি, যখন একটা দল 2/3 মেজরিটি থাকে, তখন সংসদের যত ডিসকাশনই হোক না কেন, ডিসিশনটা যাবে গভর্নমেন্টের ফেভারে, এটা আমরা ধরে নিয়েছি। কিন্তু সংসদ তো এমন একটা জায়গা, সেখানে ডিসকাশন তো হতে হবে। আচ্ছা, এত গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হলো বলে আমরা মনে করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিটা নিয়ে কোনো আলোচনা হলো না। চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে কি সংসদে কোনো আলোচনা হলো? এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের কোন চুক্তিতে আমরা আটকে থাকবো, আর আমাদের একমাত্র প্রবেশ পথ, সেইখানে আমাদের লাভজনক কন্টেনার টার্মিনালটা যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে তার ফলাফলটা কী হবে? ছোট্ট একটা ঘটনা যদি বলি, এক্সিলারেট টার্মিনাল, কোম্পানির টার্মিনাল, যেটা এলএনজি টার্মিনাল করে,
এখন সমুদ্রে জাহাজ ভাসছে এলএনজি নিয়ে, সে এটাকে রিসিভ করছে না। কারণ কি? এখন স্বাভাবিকভাবে দেখলো যে এটা পুরনো, তার অপারেট করছে না। এই টার্মিনাল, কন্টেনার টার্মিনালটা যখন তৈরি করা হচ্ছে, এটা 13 বছরের পুরনো একটা জাহাজ দিয়ে করা হয়েছিল। আবার সৌদি আরব থেকে যে জাহাজে করে আমাদের এলএনজি নিয়ে আসা হয়েছে, সেই এলএনজি নাকি এই কন্টেনার টার্মিনাল করতে পারছে। ফলে বেসরকারি হলে বিষয়টা কি, একদিকে গ্যাসের যন্ত্রণায় দেশ ধুঁকছে, গ্যাস ভর্তি কন্টেনার আমাদের সমুদ্রে ভাসছে, কিন্তু এটাকে খালাস করা হচ্ছে না। এই জন্য আমরা বলেছিলাম কোনো দেশের জ্বালানি নিরাপত্তাটাকে কখনোই বিঘ্নিত করা উচিত নয়। 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ইনস্টল ক্যাপাসিটি আমাদের, আর তার মধ্যে আবার 2800 মেগাওয়াট আমাদের ভারত থেকে আমদানি করা হচ্ছে আগের সরকারের নিয়ম অনুযায়ী। তাহলে ইচ্ছা করলে তো এই চুক্তি বাতিল করা যাবে না, কিন্তু যেটা করা যাবে আমাদের ক্যাপাসিটিটাকে এতখানি বাড়ানো যাতে ভারতের উপর নির্ভরশীলতাটা কমানো যায়। সেই জায়গায় কি খুব বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের? ফলে আমরা যদি বলি যে আমাদের জ্বালানি নির্ভরতার দিকটা কি হবে, নাকি জ্বালানি নির্ভরশীলতার বিষয়টা আসবে, আমাদের বন্দর সেটার নিরাপত্তা কি নিশ্চিত হবে, এবং আমাদের অর্থনীতির ক্ষেত্রে যে যে ঝুঁকিগুলো আসবে, এখন ধরুন আমার 7 লক্ষ টন গম তো আমেরিকা থেকে আমদানি করতে হবে, দূরত্বর বিবেচনা এবং দামের বিবেচনায় তা আমার জন্য কতখানি লাভজনক হবে, এগুলো নিয়ে যদি আলোচনা হতো, আলোচনা হওয়ার পরে আমরা বলতাম যে চুক্তি যেহেতু একটা হয়ে গেছে, চুক্তি আমরা বাতিল করতে পারছি না, কিন্তু মানুষ তো জানতো যে আমাদের সংসদ সদস্যরা এই ব্যাপারে সচেতন আছেন, তারা আলোচনাটা তুলেছেন। না সরকারি দল না বিরোধী দল, এবং মনে হলো এটা একটা তাদের একটা পবিত্র জোটে আবদ্ধ হয়েছেন যে এই সমস্ত বিষয়ে তারা আলোচনা করবেন না। তারা এমন এমন বিষয়ে আলোচনা করবেন, হ্যাঁ, এমন এমন বিষয়ে আলোচনা করবেন যে বিষয়গুলো হয়তো মুখরোচক কিন্তু জীবনটাকে স্পর্শ করছে না। সেই জায়গায় আমরা মনে করি আর একটা ছোট্ট জিনিস, নৈতিক প্রশ্ন, এটা বলে আমি শেষ করি। বলা হয়েছিল যে আমরা সংসদ সদস্যরা আমরা প্লট, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি এগুলো নেব না বলছিলাম, কিন্তু কিছুদিন পরে দেখা হলো তাদের নাকি লজ্জা লাগছে, গাড়ি না হলে চলে না, কেউ কেউ আবার ওয়াশিং মেশিনও চেয়ে বসলেন। তাহলে এটা কি দাঁড়ালো? তার মানে যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমতা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি এই সমস্ত কথা বলবো, আর ক্ষমতা পেলেই আমি আমার উদ্দেশ্য চরিতার্থ করতে থাকবো। তো মানুষের মধ্যে সংসদ সদস্য সম্পর্কে কি ধারণাটা তৈরি হবে বলুন? আপনার কাছে আবার আসবো, আমি অন্য একটা বিষয় নিয়ে শুরু করছি আবার। এই বিষয়ে মার্কিন চুক্তিটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনি বলবেন, তার সাথে আমি একটা প্রশ্ন রাখছি শেখ রফিকুল ইসলাম বাবলু ভাইয়ের কাছে। সেই প্রশ্নটা হলো এই, নির্বাচনের আগে কিন্তু সংবিধান সংস্কার নিয়ে একটা ভালো কথা উঠছিল, সেটা গণভোটের মধ্যে বলেন, জুলাই বাস্তবায়ন বলেন, কিংবা বিএনপির 31 দফার মধ্যে বলেন, এবং সেটা নিয়ে সরকার পক্ষ থেকে একটা সংশোধনী কমিটিও করা হয়েছে এবং বিরোধী দলের সংখ্যা এখানে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তা আপনি আমাকে এটা যদি বলেন যে সংবিধান সংস্কার কি এখন সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত? ধন্যবাদ। আমি প্রথমেই রাজিকুজ্জামান রতন যে বক্তব্যটা নিয়ে আসছেন মার্কিন চুক্তি, এটা নিয়েই আমি আপনার প্রশ্নের উত্তরে যাব, যে প্রশ্নটা আমাকে করেছেন। এই যে মার্কিন চুক্তি, এই দেশের মানুষ কিছুই জানে না। এই দেশের জনগণ আমেরিকার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তিটা করলো, সেই চুক্তিটা কি, এটা জনসমক্ষে আসা উচিত। সেটা বিএনপিও আনতেছে না, সংসদে বিরোধী দল জামাতও সেটাকে আনতেছে না। তা জামাত যদি আজকে যেমন রাস্তায় গ্যাস বিদ্যুৎ নিয়ে হইচই করে বেড়াচ্ছে, একটা নির্বাচিত সরকার এত তাড়াতাড়ি ফেলে, মানে আজকে তো দেখলাম একজন বক্তৃতা করলো 7 ঘন্টার মধ্যে ফেলে দেবো এই সরকারকে আমি। এই যে আস্ফালন, আমি আসফানি বলবো, একটা নির্বাচিত সরকারকে এইভাবে তাড়াতাড়ি 7 ঘন্টার মধ্যে ফেলে দিতে হবে, যে বক্তব্য আমি টেলিভিশনে দেখে আসলাম এখানে গাড়িতে ওঠার আগে। সেই ক্ষেত্রে তারা যদি এই যে আমেরিকার সঙ্গে কী চুক্তি হয়েছে, এটি এই দেশের মানুষের জানার অধিকার আছে, এটা বলা উচিত। এটা সংসদে বিরোধী দল প্রশ্ন করুক, কিন্তু তা সেটা করবে না তারা। এখানে দুইজনের মধ্যে একটা প্ল্যান গেম আছে। বিএনপি এবং জামাত, তারা দুইজনই, এটা তাদের জ্ঞাতসারে এই চুক্তিটা হয়েছে, যেটা অন্তর্বর্তী সরকার দাবি করেছে। এটা আপনি জানেন, আপনি নিজেও জানেন যে এরা হঠাৎ করে 12 তারিখ নির্বাচন, 9 তারিখে ইউনূস সাহেব এটা সাইন করে গেল। রাইট, দুইজনের আমি দেখলাম বিএনপিও আলোচনা থেকে বেরিয়ে গেল, এই কিছুক্ষণ পরে জামাতও বেরিয়ে গেল। আচ্ছা, আমি আপনার এখানেই থামাচ্ছি, কেন আমি আপনার কাছে আসবো। বিরতি, একটা ছোট্ট বিরতি নিতে হবে। এই প্রশ্ন উত্তর আপনি দিবেন, যেটা রেখেছি ওই প্রশ্নটা উত্তর দিবেন। দুইটা উত্তর আমি দিব, আর দুইটার উত্তর আপনি দিবেন। আমরা একটা বিরতি নিয়ে আসছি। ধন্যবাদ দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। সরাসরি চলে যাচ্ছি শেখ রফিকুল ইসলাম বাবলু ভাইয়ের কাছে। আপনাকে যে প্রশ্ন আমি রেখে গেছিলাম সেটা হলো যে সংবিধান সংস্কার এখন সবচেয়ে অগ্রাধিকার ভিত্তি পাওয়া উচিত কিনা। ধন্যবাদ। আমি এই জন্যই বলবো, এই সংস্কার কর্মসূচিটা আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে আসছি। আমরা গণতন্ত্র মঞ্চ, আমাদের নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমাদের সঙ্গে ছিলেন আসম আব্দুর রব, মান্না, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, আমি, হাসনাত কায়ুম। এই যে আজকে বিএনপির 31 দফা, এই 31 দফার মধ্যে 27 দফা ছিল বিএনপির। আর আমরা গণতন্ত্র মঞ্চ সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে 14 দফা দিয়েছিলাম। সেই 14 দফাকে 4 দফায় রূপান্তরিত করে আমরা 31 দফা করে জনগণের সামনে হাজির করলাম সংস্কার কর্মসূচি 31 দফা। পাশাপাশি এই যে 2000 লোকের আত্মদান, এই যে তারা পৃথিবী থেকে বিদায় নিল, তাদের রক্তের দাগ এখনও শুকায়নি। আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে, এই দেশের নাগরিক এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার। নট অনলি জুলাই জাতীয় সনদ, আপনার 31 দফা বাস্তবায়ন হওয়া দরকার। এবং যে গণভোট, আমি সেদিন প্রাইম মিনিস্টারের সামনে আমি বলেছি, আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, আমি সেখানে বলেছি যে 31 দফা, জুলাই জাতীয় সনদ এবং গণভোট বাস্তবায়ন হওয়া দরকার, আমি বলেছি। কাজে আমি মনে করি এটা দরকার। আচ্ছা, এখন আবার আরেকটা প্রশ্নের উত্তর বাকি আছে, বলেন। না এটা প্রশ্নটা ছিল আপনার যে সংস্কার এখন অগ্রাধিকার ভিত্তি কি দেওয়া উচিত, সেটা তো বললেনই। হ্যাঁ, এটাই ছিল প্রশ্ন। না আরেকটা ছিল, দুইটা প্রশ্নের উত্তর বাকি ছিল। আর একটা প্রশ্ন ছিল সংশোধনের জন্য, যে বিরোধী দলকে আহ্বান করা হচ্ছে এখন। এই কথা ছিল সংস্কারের, কিন্তু যাচ্ছি সংশোধনে। না, এটা বোধহয় যে ওইটা ছিল মার্কিন চুক্তিটা নিয়ে। মার্কিন চুক্তি আপনি বলছিলেন জবাব দিবেন। হ্যাঁ হ্যাঁ, সেটা বাকি আছে। বলেন। আমি সংক্ষেপে বলবো, আমি মনে করি এই যে মার্কিন চুক্তিটা, আমেরিকার সঙ্গে বাংলাদেশের কি চুক্তি হলো, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার মানে আছে। আপনি বলছেন এটা সংসদে আলোচনা হওয়া উচিত ছিল, এবার সংসদে যে কোনো আলোচনা হওয়া পক্ষের এটা উচিত ছিল, উত্থাপন করা কিন্তু এটা উচিত। কেন আলোচনা হচ্ছে না? ঠিক আছে, আপনি ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো। জি। আমি এখন রাজিকুজ্জামান রতন সাহেবের কাছে যাতে একটা সিম্পল কথা নিয়ে, কথা ছিল সংবিধান সংস্কার হবে নির্বাচনের আগে, কিন্তু এখন প্রস্তাব আসছে সংশোধন। আপনি আমাকে একটু বলবেন সংবিধান সংস্কার এবং সংশোধনের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কমিটমেন্টের। যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত যে সংবিধান নিয়ে আলাপ আলোচনা হলো দীর্ঘদিন, জাতীয় ঐক্যমত, হ্যাঁ, জাতীয় ঐক্যমত কমিশন, এটাকে আমরা বলতে চাই জাতীয় গোজামিল কমিশন একটা হয়েছিল। সে গোজামিলে আমার কথাও আছে, আপনার কথাও আছে, আমরা বাবলু ভাইয়ের কথাও আছে, সব মিলিয়ে একটা স্বাক্ষরও হয়েছে। এবং স্বাক্ষরের নিচে বলা আছে যে যারা যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই ক্ষেত্রে তারা তাদের দল অনুযায়ী কাজ করবেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। তাহলে কি দাঁড়ালো? এখন যিনি বলবেন আমি তো এই প্রশ্নের নোট অফ ডিসেন্ট দিয়েছি, তাহলে যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি ফলে এটা করার বাধ্যবাধকতা আমার উপর নেই। আবার অঙ্গীকার নামে বলা আছে এই ঐক্যমত কমিশনের এই সুপারিশ আমরা মানে পূর্ণাঙ্গভাবে মানিয়ে চলিব। আমরা এই জন্য বাসদের পক্ষ থেকে এখানে স্বাক্ষর করলাম না, বলছে আমরা এখন নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, আমরা লিখতেছি যে পূর্ণাঙ্গভাবে মানিয়ে চলিব। আমরা 8 মাস আলোচনা করেছি, করে দেখুন যে আলোচনার সঙ্গে আমার অঙ্গীকার নামার তো একটা বিরাট পার্থক্য হয়ে গেল। আচ্ছা, আপনি যদি মনে করেন যে এগুলো আমার নোট অফ ডিসেন্ট আলাদা করে রাখেন, যে 30টা প্রশ্নে আমরা একমত হয়েছি, এটার বড় একটা কমিটমেন্ট হোক যে এগুলো তো আমরা একমত হয়েছি, তাহলে এগুলো কেন বাস্তবায়ন করবো না আমি? তখন হয় কি একটা মরাল অব্লিগেশন তৈরি হয়। আপনি তো অ্যাম্বিগুইটি রেখে দিলেন এখানে এক, এবং এটা আমরা বলবো, এবং আমরা বলবো কি যেটা অন্তর্বর্তীকালীন সরকার একটা অন্তহীন বিতর্কের মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে গেলেন। এখন প্রত্যেকে বলছে সে তার জায়গায় ঠিক, প্রত্যেকে যদি তার জায়গায় ঠিক হয় তাহলে শেষ পর্যন্ত জনগণ বলবে যে আমাদের আর কোনো ঠিক জায়গা থাকলো না। আর সংবিধান যদি সংশোধন হবে, সংবিধান যদি সংস্কার হবে, নির্বাচন তো করলেন তো আপনি পার্লামেন্টারি নির্বাচন, এটা হবে কোথায়? পার্লামেন্টে। আচ্ছা, পার্লামেন্টে যদি হয় তাহলে পার্লামেন্টে মেজরিটি 2/3 মেজরিটি লাগে সংশোধন করতে,
সেটা যদি কোনো একটা দলের হাতে থাকে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত তো ডিসিশন এবং ইমপ্লিকেশন দুটোই তো তাদের হাতে থেকে যাচ্ছে। Right. ফলে এই ক্ষেত্রে একটা লজিক্যাল আর্গুমেন্ট হওয়া দরকার। এই ক্ষেত্রে লজিক্যাল আর্গুমেন্ট হলে হয় কি, অনেক সময় লজিক শক্তিকেও পরাস্ত করে দেয়, কিন্তু সেই লজিকটা আমরা খুব বেশি দেখছি না, যতটা অ্যারোগ্যান্স দেখছি, উত্তেজনা দেখছি, কিন্তু যুক্তিপূর্ণ উপস্থাপনটা খুব বেশি দেখছি না। আসলে আজকের যে বিষয়টা বেশ বড় এবং 6 মাসে অনেক খুঁটিনাটি বিষয় আছে। তো আমরা যে আলোচনাটা শুরু করছিলাম যেভাবে এবং যেখানে আমরা শেষ করতে যাচ্ছি, সময় একেবারে সংক্ষিপ্ত। তার সাথে একটা বিষয় আমার কাছে আপনাদের আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, সেটা হলো সরকার এই 6 মাসে সাফল্য কি ব্যর্থতা কি সে আলোচনা আমরা করলাম। এটার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে সরকার কি বাংলাদেশকে ঠিক নির্দেশনায় নিয়ে যাচ্ছে কি না, সেটা কিন্তু আমাদের এখান থেকে একটা বিষয় উঠে এসেছে, যেটা খুবই জরুরি। কারণ রাইট ডিরেকশনে একটা দেশকে রাখাটা খুবই জরুরি। এই বিষয়টা আজকে আসছে, আমরা আশা করি যে সরকার এদিকে যথেষ্ট নজর দিবেন রাইট ডিরেকশনে যাওয়ার জন্য। আপনাদের দুইজনকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সময় একেবারে শেষ, আমরা এখন শেষ করছি। তো দর্শক, আমাদের আজকের প্রশ্নগুলো সহজ পর্বর এখানেই সমাপ্তি। এই অনুষ্ঠানটা পুনঃপ্রচার হবে আগামীকাল সকালে ঠিক 7টায়। আবার আগামীকাল এই একই সময় রাত 9টায় আমরা এখানে হাজির হব অন্য কোনো আলোচক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।